আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচন বিতর্কিত হোক এমন পর্যবেক্ষক ডাকবে না সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানের পর আর কেউ স্বৈরাচার হবে না, জানিয়েছেন জাহিদুল ইসলাম। আওয়ামী লীগ ৭১কে ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল, জানিয়েছেন শিবির সভাপতি। নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনার দাবি বিএনপির। প্রিজন ভ্যানের মধ্যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ইনুর। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি নেতার পদত্যাগ। রংপুরে মাকে হত্যার পর পুঁতে রাখার মামলায় ছেলের মৃত্যুদণ্ডাদেশ। বগুড়ায় ইসকন মন্দিরের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। নির্বাচন বিতর্কিত হোক এমন পর্যবেক্ষণ ডাকবে না সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হোক এমন কাউকে পর্যবেক্ষণে ডাকবে না সরকার। আর নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার ২৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন উপদেষ্টা। যারা পর্যবেক্ষক হিসেবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে চায় তাদেরকে স্বাগত জানাবো, কথা জানিয়ে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে, যা ভালো লক্ষণ হিসেবে দেখছে সরকার। নির্বাচন এগিয়ে আসলে আরো গ্রুপ আসবে হয়তো, তবে আমরা এমন কাউকে আনতে চাই না যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এই সময় সুযোগ পেয়ে আওয়ামী লীগের আমলের ৩ নির্বাচন নিয়ে দিল্লির অবস্থান দেশটির পররাষ্ট্র সচিবকে ক্ষুব্ধতা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানের পর আর কেউ স্বৈরাচার হবে না, জানিয়েছেন জাহিদুল ইসলাম। ১৯৭১ সালে আমাদের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ৭১-এর পর প্রত্যাশা ছিল পাকিস্তান যে বৈষম্য করেছিল তা থেকে মুক্তি পাব এবং বাংলাদেশ সমৃদ্ধ হবে বলে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, কিন্তু পাকিস্তানকে সরিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছিল তারা পাকিস্তানের চেয়েও বেশি স্বৈরাচার হয়ে উঠেছিল। আওয়ামী লীগ ৭১কে নিজেদের ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল, তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পর আর কেউ স্বৈরাচার হবে না বলে আমার বিশ্বাস। সোমবার ২৭ অক্টোবর দুপুরে রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ডিপার্টমেন্ট প্লেসধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ৭১কে ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল, জানিয়েছেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ৭১-এর পর প্রত্যাশা ছিল পাকিস্তান যে বৈষম্য করেছিল তা থেকে মুক্তি পাব এবং বাংলাদেশ সমৃদ্ধ হবে, কিন্তু পাকিস্তানকে সরিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছিল তারা পাকিস্তানের চেয়েও বেশি স্বৈরাচার হয়ে উঠেছিল। আওয়ামী লীগ ৭১কে নিজেদের ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল, তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পর আর কেউ স্বৈরাচার হবে না বলে আমার বিশ্বাস। তিনি সোমবার ২৭ অক্টোবর দুপুরে রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীবরণ ও ডিপার্টমেন্ট প্লেসধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায় ক্ষমতায় যারা এসেছে তারা ফ্যাসিবাদীভাবে দেশ পরিচালনা করেছিল, তাই জুলাই সনদের আইনি ভিত্তি থাকা উচিত। নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনার দাবি বিএনপির। বাংলাদেশের সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেছে। সোমবার ২৭ অক্টোবর রাতে রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরিনায় বৈঠকটি হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে, যা বিভিন্ন দল থেকে বলা হচ্ছে সেটা আগামী দিনে আরও খারাপের দিকে যেতে পারে। এর জন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে। আমির খসরু বলেন, মূলত আমরা কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা, তার উপর মূলত তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এখানে এই প্রক্রিয়াটা কি হবে এবং এটা কত নিরপেক্ষভাবে আমরা এগিয়ে নিতে যাচ্ছি এই প্রেক্ষাপটে অনেক আলোচনা হয়েছে। কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচনের পর্যবেক্ষণ পাঠাবে বলে তারা জানিয়েছে। বিএনপি এই নেতা বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি নাই, তত্ত্বাবধায়ক সরকারের আদলের কথা বলা হচ্ছে। এখানে যে তত্ত্বাবধায়ক সরকার কি জন্য হয়েছিল এটা তো বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল বিশ্বাসে আস্থার সংকট ছিল বলে। প্রিজন ভ্যানের মধ্যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ইনুর। প্রিজন ভ্যানের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার পাহারায় থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ঘটনাটি ঘটে সোমবার ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরের সামনে রাস্তায়। আদালত সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯টা ১৮ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। সেদিন ছিল দুদকের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। তবে দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালতের বিচারক সাব্বির ফয়েজ আগামী ২ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন। আদালত থেকে কারাগারের উদ্দেশ্যে নেওয়ার সময় ইনুকে পুলিশ তাড়াহুড়া করে বের করতে চাইলে তিনি বলেন, ধাক্কা দিচ্ছেন কেন? পুলিশ সদস্য জবাব দেন, ধাক্কাচ্ছি না। এরপর তাকে ধীরে ধীরে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হয়। সে সময় তার দুহাত পিছু মোড়া বাঁধা ছিল। প্রিজন ভ্যানে পৌঁছে ইনু দাঁড়িয়ে থাকলে এক পুলিশ সদস্য বলেন, বলতে হবে। তখন ইনু প্রশ্ন করেন, কর্তৃপক্ষ কি বলেছেন? দাঁড়িয়ে যেতে পারবো না। পুলিশ সদস্য বলেন, না, পারবেন না। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি রাজধানী মহানগর সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন পরিমল চন্দ্র উরাও নামের এক সদস্য। আগামী জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। নওগাঁ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সোমবার দিবাগত রাতে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পদত্যাগপত্রে পরিমল চন্দ্র উরাও লিখেছেন, সম্প্রতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন দায়িত্ব ও উদ্যোগের কারণে আমার সময় ও মনোযোগ সম্পূর্ণভাবে সেদিকে দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে দলের কাজের প্রতি আগের মতো সম্পূর্ণভাবে মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না, যা দলের প্রতি অন্যায় হবে বলে মনে করি। পরিমল চন্দ্র উরাও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য। নওগাঁর মহাদেবপুর উপজেলায় তার বাড়ি। তবে লেখাপড়ার সুবাদে তিনি রাজশাহী শহরে থাকতেন। ফলে এনসিপির মহানগর সমন্বয় কমিটিতে সদস্য পদ পেয়েছিলেন। রাজশাহীর রাজনীতি ছেড়ে তিনি এখন নওগাঁয় রাজনীতি করতে চান। রংপুরে মাকে হত্যার পর পুঁতে রাখার মামলায় ছেলের মৃত্যুদণ্ডাদেশ। রংপুরে মাকে হত্যা করে গর্তে পুঁতে রাখার দায়ে অভিযুক্ত ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খুদা নাজির এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট কাউনিয়ার সিট নাজির এলাকায় জামিল মিয়া উরফে ভেলন তার মা মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখেন। ৩ দিন পর গন্ধ বের হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও জামিলকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতর ভাই শামসুল হক মামলা করেন। পরে ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদণ্ডাদেশ ও ২০,০০০ টাকা জরিমানার আদেশ দেন। বগুড়ায় ইসকন মন্দিরের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। বগুড়া শহরে ইসকন মন্দিরের সামনে হাবিবুর রহমান খুকন ৩৮ নামে এক
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ২৭ অক্টোবর দিবাগত রাত ৮:৩০ দিকে শহরের সেউজকারী পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। হামলায় বাঁধন ২৬ নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ সজিমেঘ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দুটি মোটর সাইকেল, মাথা টুপি ও ২ জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা ঘাতক সে ব্যাপারে কিছু জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।